ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তোমাদের প্রস্তুতির জন্য আমরা আমাদের চ্যানেল জিকের উপর প্র্যাকটিস সেট শুরু করেছি। এর আগে আমরা 21টি প্র্যাকটিস সেট দিয়েছি। আজকে আমরা এখানে 22 নম্বর প্র্যাকটিস সেটটি আলোচনা করব। তোমরা জানো এখানে আমরা তোমাদের যেমন পরীক্ষাতে আসে 25টি প্রশ্ন, একই রকম 25টি প্রশ্ন আমরা রাখি। তোমরা 25টি প্রশ্ন দেখো এবং তারপর কতগুলো করতে পারছো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো আজকে প্রশ্নগুলো কি আছে চলো দেখা যাক। প্রথম প্রশ্ন, স্ট্র্যাটোস্ফিয়ারে আল্ট্রাভায়োলেট রশ্মি কে শোষণ করে? SO2, ওজোন, অক্সিজেন, আর্গন। তো সঠিক উত্তর হয়ে যাবে ওজোন গ্যাস আল্ট্রাভায়োলেট রশ্মি শোষণ করে। আমাদের বায়ুমণ্ডলে 5টি মোট স্তর রয়েছে। এদের মধ্যে প্রথমে হচ্ছে আমাদের কাছের স্তর ট্রপোস্ফিয়ার, 0 থেকে 15 কিলোমিটার উচ্চতার মধ্যে এটা রয়েছে মোটামুটি। এরপরে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে থাকে আমাদের ওজোন লেয়ার বা ওজোন স্তর। সূর্যের রশ্মি যখন আসে আমাদের পৃথিবীতে, তখন সূর্যের রশ্মির সাথে যে আমাদের আল্ট্রাভায়োলেট রশ্মি থাকে, আল্ট্রাভায়োলেট রশ্মি আবার 3 রকম থাকে, A, B, C। এই 3টে রশ্মি যখন আসে পৃথিবীতে বায়ুমণ্ডলে প্রবেশ করার সময় 3টের মধ্যে আল্ট্রাভায়োলেট A রশ্মিটা পুরোপুরি পৃথিবীতে চলে আসে, যদিও এর পরিমাণ নগণ্য। এবং আল্ট্রাভায়োলেট বি এটাও কিছুটা আমাদের পৃথিবীতে আসে, কিন্তু এটা প্রায় অধিকাংশ শোষিত হয়ে যায়। এবং আল্ট্রাভায়োলেট সি পুরোটাই শোষিত হয়ে যায়। ঠিক আছে, এই আল্ট্রাভায়োলেট রশ্মি আমাদের শরীরে লাগলে কি হয়, ত্বকে রাখলে ত্বকে ক্যান্সার হতে পারে। আচ্ছা, এটা পরিবেশ থেকে তোমাদের প্রশ্ন এসে থাকে যে ওজোন স্তরের ছিদ্র যেটা হয়, ওজোন হোল যেটা হয়, ওজোন হোলের মেন কারণ কি? তো মেন কারণ হচ্ছে সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বন। সিএফসির কারণে এই ওজোন লেয়ারে ওজোন হোল তৈরি হচ্ছে, ছিদ্র তৈরি হচ্ছে। সিএফসিটা উঠছে ক্লোরোফ্লুরোকার্বন এবং হাইড্রোক্লোরোফ্লুরোকার্বন এবং ওজোন হোল সৃষ্টি করছে। এর ফলে কি হয়, আল্ট্রাভায়োলেট রশ্মিটা পার হয়ে চলে আসছে আমাদের পৃথিবীতে বেশি পরিমাণে। এর ফলে আমাদের ত্বকের ক্যান্সারটার সংখ্যাটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এটা সিএফসি গ্যাসটি আমাদের খুবই ক্ষতিকর গ্যাস, যেগুলো আগে পাওয়া যেত ফ্রিজ, এসি এগুলোতে পাওয়া যেত। ঠিক আছে, এখন বর্তমান যদিও নিষিদ্ধ হয়ে গেছে, এখন অন্যান্য গ্যাস ব্যবহার করা হচ্ছে। এই ক্লোরোফ্লুরোকার্বন এবং হাইড্রোক্লোরোফ্লুরোকার্বন এগুলোকে ফ্রেয়ন গ্যাস বলা হয়। এটা পরীক্ষাতে আসে, এটা মনে রাখবে। ঠিক আছে, চলো 2 নম্বর কি আছে দেখি। মিনামাটা রোগ কোন দূষণের জন্য হয়? মিনামাটা রোগ মূলত পারদ দূষণের জন্য হয়। কিভাবে হয়? এটা জাপানের মিনামাটা শহরে প্রথম দেখা দিয়েছিল বলে এই রোগটা মিনামাটা রোগ বলা হয়। এটি একটি স্নায়ু রোগ। ঠিক আছে, রোগটা কিভাবে হয়? কলকারখানার বর্জ্যগুলো যখন নদীতে বা জলাশয়ে মিশে যায়, তখন কি হয়, মাছ এবং অন্যান্য জলজ প্রাণী এই পারদ কণাযুক্ত বর্জ্য পদার্থগুলো খেয়ে নেয়, এবং সেই মাছ যখন আমরা খাই, মানুষরা খায়, তখন সেই রোগ মানুষের শরীরে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, এটি পারদ দূষণের কারণে হয়, এটি মনে রাখবে। 3 নম্বর, কোন মৌলে শিল্প প্রস্তুতিতে হেবার পদ্ধতি ব্যবহৃত হয়? হেবার পদ্ধতি পরীক্ষাতে আসে, ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা অ্যামোনিয়া প্রস্তুতিতে ব্যবহৃত হয়ে থাকে। ঠিক আছে, এটি বিজ্ঞানী ফ্রিটজ হেবার ও কার্ল বোস তৈরি করেছিলেন। তো ফ্রিটজ হেবারের নাম অনুসারে এটা হেবার পদ্ধতি হয়েছে। 4 নাম্বার, অ্যাকোয়াফোর্টিস কথার অর্থ কি? অ্যাকোয়াফোর্টিস হচ্ছে একটি শক্তিশালী জল। ঠিক আছে, আগে নাইট্রিক অ্যাসিডকে এই শক্তিশালী জল বলা হতো, অর্থাৎ অ্যাকোয়াফোর্টিস বলা হতো, কারণ নাইট্রিক অ্যাসিড একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি প্রায় সব ধাতুর সঙ্গে বিক্রিয়া করে। নাইট্রিক অ্যাসিড, এই জন্য এটাকে বলা হয় শক্তিশালী জল বা অ্যাকোয়াফোর্টিস। ঠিক আছে, এটা পুরো নাম নাইট্রিক অ্যাসিডের। 5 নম্বর, কোন কেন্দ্রশাসিত অঞ্চলে নিজস্ব হাইকোর্ট আছে? কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে এখানে অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে দিল্লিতে নিজস্ব হাইকোর্ট, দিল্লি হাইকোর্ট আছে, তোমরা জানো। 6 নম্বর, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবুজ বিপ্লব সূচিত হয়েছিল? সবুজ বিপ্লব সূচিত হয়েছিল প্রথম তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় 1961 থেকে 66 সালে যেটা হয়েছিল। যদিও সে সময় নানা রকম আমাদের ভারতবর্ষে অস্থিরতা দেখা দিয়েছিল, তোমরা জানো। 62 চায়না যুদ্ধ আছে, 65 পাকিস্তান যুদ্ধ আছে। এছাড়াও অন্যান্য নানা রকম কারণে সেই সময় স্টেপগুলো নেওয়া হয়নি, যদিও এর পরবর্তী কাজগুলো হয়েছিল চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনায়, যেটা 1969 থেকে 1974 হয়েছিল। কিন্তু সূচনা যেহেতু বলা হয়েছে, সূচনাটা তৃতীয় করাটাই যুক্তিযুক্ত হবে। ঠিক আছে, সবুজ বিপ্লব এটার সঙ্গে জড়িত কে? এটার সঙ্গে জড়িত হচ্ছেন নরম্যান বোরলাগ। ভারতের সবুজ বিপ্লব যদি জনক বলা হয়, তাহলে তিনি হবেন MS স্বামীনাথন। ঠিক আছে, সবুজ বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত? সেটি হচ্ছে ধান এবং গম, উচ্চ ফলনশীল যে ফসল, সেইগুলো উৎপাদনের জন্য হচ্ছে সবুজ বিপ্লব। ঠিক আছে, আর এটি প্রথম কোথায় সবুজ বিপ্লব সূচিত হয়েছিল? সেটি হচ্ছে পাঞ্জাব। এখানে পাঞ্জাব প্রথম সূচিত হয়েছিল। এই প্রশ্নগুলো মোটামুটি এখান থেকে আসে। ঠিক আছে, 7 নম্বর, নিম্নলিখিত কোনটি ভারতের জিএসটির অন্তর্ভুক্ত নয়? ভারতের জিএসটির অন্তর্ভুক্ত নয়। এখানে অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ইনকাম ট্যাক্স বা আয়কর। ট্যাক্স মূলত দু রকমের আছে, একটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স বা প্রত্যক্ষ কর, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স বা পরোক্ষ কর। ডাইরেক্ট ট্যাক্সের আওতায় তোমরা এখানে দেখতে পাচ্ছ এগুলো ডাইরেক্ট ট্যাক্সের আওতায় পড়ে, এবং ইনডাইরেক্ট ট্যাক্সের আওতায় এখানে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো পড়ে। তোমরা এটা স্ক্রিনশট করে রেখে নিতে পারো। ঠিক আছে, এদের মধ্যে জিএসটি কিন্তু এই যে ইনডাইরেক্ট ট্যাক্স আছে সেগুলো একসাথে যাতে কালেক্ট করা যায়, এরকম একটা প্রসেসের জন্য জিএসটি নিয়ে আসা হয়েছিল, যেটার ফুল ফর্ম হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। ঠিক আছে, এর আন্ডার যেগুলো আছে ভ্যাট, এক্সাইজ ডিউটি, সার্ভিস ট্যাক্স, এগুলো জিএসটির আন্ডারে রয়েছে। 8 নম্বর, নিচের কোন দেশের সংসদের মডেলের উপর ভিত্তি করে ভারতীয় পার্লামেন্টটি গঠিত হয়েছিল? তো আমাদের পার্লামেন্টটি ব্রিটিশ পার্লামেন্টের মডেলের উপর নির্ভর করে নির্মাণ করা হয়েছে।
ব্রিটিশ পার্লামেন্টের যে স্ট্রাকচার সেই ভিত্তিতে গঠন করা হয়েছে। এটা হচ্ছে ওয়েস্টমিনস্টার মডেলের উপর ভিত্তি করে গঠন করা হয়েছে। কীরকম না, সংসদীয় সরকার ব্যবস্থা, যেখানে আইনসভা সংসদ দেশের জন্য আইন প্রণয়ন করবে, আর নির্বাহী বিভাগ অর্থাৎ মন্ত্রিসভা সংসদের কাছে দায়বদ্ধ থাকবে। এ হচ্ছে এটা ওয়েস্টমিনস্টার মডেল। ভারতের মডেলটা কীরকম অনুসরণ করা হয়েছে, ভারতের রাষ্ট্রপতি থাকবে টপ এবং তার আন্ডারে থাকবে লোকসভা এবং রাজ্যসভা। এভাবে ভারতের সংসদ রাষ্ট্রপতি, লোকসভা, রাজ্যসভা নিয়ে গঠিত। এটা পরীক্ষার প্রশ্নে আসে। 9 নম্বর, ভারতের তথ্য প্রযুক্তি আইন পাস হয়েছে। তথ্য প্রযুক্তি বলতে তথ্য বলছে ইনফরমেশন, আর প্রযুক্তি বলতে টেকনোলজি। ইনফরমেশন টেকনোলজি রুল পাস হয়েছে 2000 সালে পাস হয় এবং 2000 সালে কার্যকর হয়ে যায়। কার্যকর হয় 17 অক্টোবর। ঠিক আছে। 10 নম্বর, 19 শতকের প্রথম সংস্কার আন্দোলন কোনটি? 19 শতকের প্রথম সংস্কার আন্দোলন হচ্ছে ব্রহ্ম সমাজ, যেটি রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিলেন 1828 সালে। এর পরবর্তীকালে নব্যবঙ্গ আন্দোলন হয় এরপরে, যার নেতৃত্ব দিয়েছিলেন ডিরোজিও। 1867 সালে মহারাষ্ট্রে প্রার্থনা সমাজ হয়, যেটার মূলত আত্মারাম পান্ডে ঔরঙ্গকে প্রতিষ্ঠাতা মনে করা হয়। আর স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 সালে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। ঠিক আছে। 11 নম্বর, পাচিত খাদ্যের শোষণ হয় কোথায়? খাদ্যের পরিপাক হয় কোথায়? পাকস্থলীতে। তারপর পরিপাকের পর কোথায়? এখানে দেখো পাকস্থলী। পাকস্থলী পরিপাকের পর সেই খাবার শোষিত হয়। এই যে অংশটা পেঁচার অংশ দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তে খাবারটা শোষিত হয়। ক্ষুদ্রান্তের ডিউডিনাম, জেজুনাম, ইলিয়াম 3টি অংশ আছে। এটা পরীক্ষাতে আসে। কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয়? ক্ষুদ্রান্তের 3টি অংশ ডিউডিনাম, জেজুনাম এবং ইলিয়াম। এই 3টে অংশে খাবারে কি হয়? শোষণ হয়। তারপর সেটা এইটা বৃহদান্ত অংশ, বৃহদান্তের মধ্যে দিয়ে বর্জ্য পদার্থ আমাদের বাইরে বার হয়ে যায়। 12 নম্বর, ঝিঝিয়া লোকনৃত্য কোন রাজ্যে জনপ্রিয়? ঝিঝিয়া লোকনৃত্য এটা একটা মিথিলা প্রদেশ, যেটা বিহারে আছে, এর একটা লোকনৃত্য। আশ্বিন মাসে দুর্গাপুজোর সময় এটা হয়ে থাকে বিহারে। 13 নম্বর, স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠাতা কে? স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠাতা হচ্ছেন, এখানে 4টি অপশন, সঠিক উত্তর হয়ে যাবে চিত্তরঞ্জন দাস, এবং তার সাথে ছিলেন মতিলাল নেহরু। ঠিক আছে। 1922 সালের ডিসেম্বরে গয়াতে জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশনের পর এটি গঠিত হয়েছিল। স্বরাজ্য পার্টির মূল উদ্দেশ্য কী ছিল? না, এটি ব্রিটিশ আইনসভায় প্রবেশ করে সরকারি কাজে বাধা সৃষ্টি করে স্বশাসনের জন্য কাজ করতে চেয়েছিল। 14 নম্বর, একটি সুতির কাপড়ের এক প্রান্ত একটি গ্লাসের জলে নিমজ্জিত থাকলে কাপড়টি ভিজে যায়। এর কারণ কি? দেখবে তোমরা একটা সুতোর কাপড়ে যখন জলে দেবে, কোনো জলে গামছা একটা ডুবিয়ে দেখবে, তখন কি হয়? সেই গামছাটা আস্তে 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 ভিজে যায়। এর কারণটি কি? এর কারণ হচ্ছে একটা জলের কৌশিক ক্রিয়া, জলটা ট্রান্সফার হতে থাকে। মৌর্য বংশের শেষ শাসক কে ছিলেন? মৌর্য বংশের শেষ শাসক ছিলেন বৃহদ্রথ। পরবর্তীকালে তার সেনাপতি পুষ্যপুত্র শুঙ্গ তাকে হত্যা করেন ও শুঙ্গ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। 16 নম্বর, খালসা কে প্রতিষ্ঠা করেন? খালসা প্রতিষ্ঠা করেন গুরু গোবিন্দ সিং। দশম শিখ গুরু গুরু গোবিন্দ সিং এই খালসা সৃষ্টি করেছিলেন, খালসা প্রতিষ্ঠা করেছিলেন। 1699 সালে বৈশাখী উৎসবে তিনি খালসা পন্থী সূচনা করেন। সেখানে তিনি 5টি ক পালনের নির্দেশ দিয়েছিলেন। এই 5টি ক তোমাদের পরীক্ষায় আছে, তোমাদের ডাব্লিউপি অলরেডি এসেছে। 5টি ক কি কি? সেগুলো হচ্ছে কেশ, যেটা চুল; কঙ্গা, মানে যেটা কাঠের চিরুনি থাকে সেটা কঙ্গা বলা হয়, যে দেখতে পাচ্ছেন ছবিতে; কচ্ছা, অর্থাৎ যে কাচ্ছাটা থাকে কাপড় অংশ বিশেষ অন্তর্বাস, যেটা কড়া, এটা করলে কড়া, কড়া বলতে লোহার যে বালাটা থাকে। আর কৃপান, কৃপান বলতে ছোট তরবারির মতো অংশ থাকে। এগুলো হচ্ছে শিখদের খালসার 5টি ক, পঞ্চ ক। এগুলো শিখরা কাছে রাখে। এগুলি শিখদের একটা পরিচয় এবং তাদের একটা বিশ্বাসের প্রতীক, এই 5টি ক। ঠিক আছে। গুরু গোবিন্দ সিং শিখ ধর্মের একটি নতুন পরিচয় তৈরি করতে চেয়েছিলেন এবং শিখদের একত্রিত করতে চেয়েছিলেন। তিনি শিখদের একটি শক্তিশালী সামরিক শক্তি হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন, যারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পারে। এর আগে নবম শিখ গুরু গুরু তেগ বাহাদুরকে ঔরঙ্গজেব অলরেডি হত্যা করেছিলেন। এর ফলে শিখদের একজোট হওয়ার জন্য গুরু গোবিন্দ সিং এই পঞ্চক হয়তো সৃষ্টি করেছিলেন, এই খালসা পন্থার সৃষ্টি করেছিলেন। ঠিক আছে। 17 নম্বর, টিটাগড়, আমলাই, নিপানগর কিসের জন্য বিখ্যাত? টিটানগর, আমলাই এবং নিপানগর এই 3টি মূলত কাগজ কারখানা বা নিউজ প্রিন্টের জন্য বিখ্যাত। টিটাগড় আছে পশ্চিমবঙ্গের উত্তর 24 জেলার একটি শহর, সেখানে টিটাগড় রয়েছে। তোমরা যারা পুলিশে চাকরি পাবে, তো পরবর্তীকালে তোমরা দেখতে পাবে যখন ব্যারাকপুর যাবে, ব্যারাকপুরের পাশেই রয়েছে টিটাগড়। ওখানে কাগজ শিল্প রয়েছে টিটাগড়ে। ঠিক আছে। আমলাই হচ্ছে মধ্যপ্রদেশের একটি শহর, এটা কাগজ কলের জন্য বিখ্যাত। আর নেপানগর মধ্যপ্রদেশের একটি শহর, নিউজ প্রিন্ট পেপার মিলের জন্য বিখ্যাত এই নেপানগর। ঠিক আছে। এই মিলটি এশিয়ার প্রথম কাগজ কল, যেটা 1956 সালে পণ্ডিত জওহরলাল নেহরু উদ্বোধন করেছিলেন, এই নেপানগর মিলটি। ঠিক আছে। 18 নম্বর, ভারতবর্ষের প্রথম ছাপাখানা কারা স্থাপন করেন? ভারতবর্ষের প্রথম ছাপাখানা স্থাপন করেন পর্তুগিজরা। ঠিক আছে। পর্তুগিজরা 1556 সালে গোয়ায় প্রথম ছাপাখানা স্থাপন করেন। আচ্ছা, এখান থেকে কলকাতায় জেমস অগাস্টাস হিকি 1777 সালে ছাপাখানা স্থাপন করেন কলকাতাতে। আর প্রথম ছাপাখানা যদি বলা পড়ে
যদি বলা হয় তাহলে সেটা হবে জোহান গুটেনবার্গ 1430-এর দশকে জার্মানির স্ট্রাসবার্গে প্রথম ছাপাখানা তৈরি করেন। 19 নম্বর, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের মানুষের দ্বারা সৃষ্ট বৃহত্তম হ্রদ? যেটা কৃত্রিম হ্রদ, বৃহত্তম হ্রদ ভারতের, সেটি হচ্ছে রিহান্দ বাঁধ, যেটা রিহান্দ বাঁধের উপর গোবিন্দ বল্লভ পন্ত সাগর। এটি হচ্ছে ভারতের মানুষের দ্বারা সৃষ্ট বৃহত্তম কৃত্রিম হ্রদ। এটি রয়েছে উত্তরপ্রদেশের সোনভদ্র জেলায়। 20 নম্বর, ভারতবর্ষে কোন রাজ্যকে ঈশ্বরের নিজের দেশ বলা হয়? ঈশ্বরের নিজের দেশ বলা হয় কেরালাকে। এর প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশ, বিস্তীর্ণ জলরাশি, মনোরম সৈকত, সবুজ প্রকৃতির জন্য এটাকে ঈশ্বরের নিজের দেশ বলা হয়। 21 নম্বর, সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে? অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে সংবিধানের 17 নম্বর আর্টিকেলে। 22 নম্বর, ভারতের সবচেয়ে পুরনো তৈলখনি কোনটি? ভারতের সবচেয়ে পুরনো তৈলখনি হচ্ছে ডিগবয়। আসামের ডিগবয় হচ্ছে সবচেয়ে পুরনো তৈলখনি। 1889 সালে এখানে প্রথম খনিজ তেল উত্তোলন করা হয়। এটি 1867 সালে রেল লাইন স্থাপনের সময় দুর্ঘটনাক্রমে এই তৈলখনিটি আবিষ্কৃত হয়েছিল। 23 নম্বর, সম্প্রতি কোথায় 51তম G7 সম্মেলন অনুষ্ঠিত হলো? তো এবারে G7 সামিট হয়েছে কানাডাতে। G7-এর 7টি দেশ রয়েছে, এগুলি হচ্ছে কানাডা, ফ্রান্স, ইতালি, জার্মানি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্য বলতে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং আয়ারল্যান্ডের এগুলো মিলে যুক্তরাজ্য আছে, তোমরা জানো। তো এই 7টি দেশ নিয়ে G7 গঠিত, ঠিক আছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নও এই আলোচনায় অংশ নিতে পারে। এবছর 51তম G7 সম্মেলন 15 জুন থেকে 17 জুন পর্যন্ত আলবার্টা, কানাডায় অনুষ্ঠিত হয়েছে, ঠিক আছে। 24 নম্বর, সম্প্রতি ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা স্পেস এক্সের কোন মিশনের মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছলেন? তো আমাদের ভারতের শুভাংশু শুক্লা দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে পৌঁছেছেন এবং প্রথম স্পেস স্টেশনে যাওয়া ব্যক্তি হচ্ছেন, নভশ্চর হচ্ছেন আমাদের এই শুভাংশু শুক্লা। ইনি এক্সিয়াম 4 মিশনের মাধ্যমে স্পেস এক্সের মহাকাশে পৌঁছেছেন এবং অলরেডি তিনি ফিরেও এসেছেন। আজকে 16 তারিখ, তিনি 15 তারিখে অলরেডি ফিরে এসেছেন, ঠিক আছে। তাহলে তিনি এক্সিয়াম 4 মিশনের মাধ্যমে মহাকাশে গিয়েছিলেন। 25 নম্বর, 2025 সালের আইপিএল ক্রিকেট টুর্নামেন্টে ইমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছেন? ইমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট 2025-এর আইপিএলে হয়েছেন সাই সুদর্শন। সাই সুদর্শন গুজরাট টাইটান্সের হয়ে খেলেছেন এবং এবছর ইমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন। তাহলে আজকে 25টি প্রশ্ন ছিল ডিয়ার স্টুডেন্টস। 25টি প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো করতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ডিয়ার স্টুডেন্টস, আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ।